এই শোনো না গো, আমাদের পশিডারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো কোনো কথা না, যেটা বলেছি সেটা মাথায় রাখবে। চলো, বাসায় পৌঁছে দিচ্ছি তোমাকে। আমি একা যেতে পারবো। বলেছি না চুপ থাকতে। কাম উইথ মি বলেই মেয়ের হাত ধরে নীর টেনে নিয়ে যেতে লাগলো। নীরের মাথাটা ভীষণ খারাপ হয়ে আছে। 10 থেকে 12টা থাপ্পড় দিতে ইচ্ছে করছে মেরিনকে, কিন্তু ও চায় না এমনটা করতে। নীর চাইছে রাগটাকে কমাতে, তাই ও মেরিনকে নিয়ে ওদের বাগান বাড়িতে গেল। এখানে নিয়ে এলে কেন? খেয়ে ফেলতে আনিনি, কালকে দিয়ে আসবো তোমাকে খান বাড়িতে। আজকে একটু তোমার সাথে সময় কাটাতে চাই। আমি চাই না আমাকে এখনই বাসায় দিয়ে আসো। মেরিন, আমি ভীষণ ক্লান্ত। আই নিড ইউ। ঝামেলা করো না প্লিজ। বিশ্বাস করো, অনেক রেগে আছি। অনেক কষ্টে কন্ট্রোল করে রেখেছি, তাই আরও রাগিয়ে দিও না। দেখা যাবে রেগে গিয়ে যাতা করে দিব, তোমার গায়ে হাত তুলে দিব, যেটা আমি চাই না। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? না, বলছি আমি তোমাকে আঘাত করতে চাই না মেরিন। সেই একদিন তোমাকে চর মেরে আজও অপরাধবোধ হয়। ভীষণ ভালোবাসি তোমাকে। মিথ্যা কথা। নীর মেরিনকে টেনে কোলে বসালো, জড়িয়ে ধরে মেরিনের কাঁধে মাথা রাখলো, কানে কিস করলো। মেরিন ওনার মাথা শক্ত করে ধরল। আমার হাত খামচে ধরতে পারো না? করব না। ছাড়ো আমাকে। ইস, আমার বউ, আমি ছাড়বো কেন? আচ্ছা, আজকে থেকে ঠিক 9 দিন পর কি মনে আছে? জানি না। আমাদের বার্থডে। আর আমাদের বার্থডেতে একটা ধামাকাদার সারপ্রাইজ গিফট দিব তোমাকে। লাগবে না আমার কোনো গিফট, ডিভোর্স লাগবে আমার। এত জেদ কেন তোমার? একটা কথা মাথায় ঢুকাও তো ঢুকাওই, আই লাভ ইউ। বলেই মেরিনের ঠোঁট জোড়া দখল করে নিল। চলো, আজকে দুজন মিলে রান্না করব। আমি কিন্তু মোটামুটি ভালোই রান্না করি। নীর, লিভ মি। আমি কিন্তু মোটামুটি ভালোই রান্না করতে পারি। মেরিন চুপ করে রইল। একটু হাসো না। মেরিন হাসলো না। মেরিন, সরি। কেন? বলো তো কেন সরি বললাম? সেই দিনের জন্য বলছি, যেদিন তোমাকে বলেছিলাম চুপ থাকতে, যেদিন তোমাকে বলেছিলাম তোমার কথা শুনতে ভালো লাগে না, কিউটনেস নেই তোমার মধ্যে, সেটা রাগের বশে বলেছিলাম। সরি। রেগে মানুষ সত্যি কথাই বলে। না, ভুল ধারণা তোমার। ছাড়ো, কিচেনে যাব, ভীষণ ক্ষুধা লেগেছে। ইচ্ছা করছে না যে? আজকে হঠাৎ এত ভালোবাসার কারণ? কারণ রেগে গিয়েছিলাম তাই। মানুষ রেগে গিয়ে বউদের কেন মারামারি বকাবকি করে? রাগ উঠলে বউদেরকে বেশি করে ভালোবাসতে পারে না, আদর করতে পারে না। হয়েছে, এবার থামো, খেয়ে নাও। সকাল থেকে কিছু খাওনি। এখনো রেগে আছো? নীর, আমি আগেই বলেছি আমি এটা ভুলতে পারবো না যে আমার বাবার উপর হামলা হয়েছে। আচ্ছা, এই টপিক বাদ। আমি কিছু বললে বিশ্বাস করবে না। চলো কিচেনে যাওয়া যাক। দুজন মিলে রান্না করছে, আসলে নীর মেরিনকে জ্বালাচ্ছে। হচ্ছেটা কি নীর? প্রচন্ড ক্ষুধা লেগেছে। আরেকবার বাদরামো করলে তোমাকে ওভেনে ঢুকিয়ে তান্দুরি বানিয়ে খাবো। তাই বুঝি? হ্যাঁ, সরো। ভয় পেয়ে গেলাম। নাও নাও, রান্না করো। এই শোনো, আমাদের বেবি হলে কিন্তু ওকে তোমার মতো এমন বদমেজাজি বানাবো না, বুঝেছো? সুইট কিউট বানাবো, একদম আমার মতো। আমি বদমেজাজি হলে তুমি কি? হ্যাঁ, তুমি কি? ছেলেদের একটু মেজাজ না থাকলে ভালো লাগে বলো? আমি বলছি না যে মেয়েদের মেজাজ থাকতে নেই, বদমেজাজি হতে নেই আর কি, বাট ছেলেদেরকে মেজাজহীন মানায় না। তাই আমার ছেলে মেয়ে হবে আমার মতো। অন্য সব বউরা না বরের মুখে এমন বেবিদের কথা শুনলে লজ্জা পায়। বাট লুক অ্যাট ইউ, বাঁকা চোখে তাকিয়ে আছো, আনরোমান্টিকতার চরম পর্যায়ে চলে গিয়েছো। শাট আপ। ওকে, আই হেট ইউ। আমি বলি ভালোবাসার কথা আর তুমি বলো ঘৃণার কথা। নট ডান, দাঁড়াও দেখাচ্ছি মজা। বিকেল হয়ে এলো, মেরিন যে এখনো ফিরল না। ও বাসায় গিয়েছে। আসতে পারি? 25টা বছর পর সেই চিরচেনা কণ্ঠ। পেছনে ফিরতে ইচ্ছে করছে না কবিরে। কণিকার মুখোমুখি কি করে হবে? কণিকা ভেতরে ঢুকল। 25 বছর 5 মাস 7 দিন আগে এই বাসা থেকে বের হয়ে গিয়েছিল, এতদিন পর। তাই চৌকাট পেরিয়ে ভেতরে ঢোকার সময় তাই বুকটা কাঁপছে। ঢুকেই গেল।
মামুনি আমি রুমে গেলাম। আমার আপনার সাথে কিছু কথা আছে। আমি যার তার সাথে কথা বলি না। বলেই কবির রুমে চলে গেল। অধরা এগিয়ে গিয়ে কণিকাকে সালাম করলো। কণিকা নিজের গলার চেনটা খুলে অধরার গলায় পরিয়ে দিতে নিলে অধরা বাধা দিল। কি করছেন কি? ছেলের বউ, মেয়ের জামাই প্রথমবার সালাম করলে তাকে সালামি দিতে হয়। এটা যে এটা যে শাশুড়িদের অধিকার। ক্ষমা করবেন, কিন্তু আমি এখন এটা নিতে পারবো না। যেদিন চৌধুরী বাড়ির মেয়ে না হয়ে খান বাড়ির বউ হয়ে আমার শাশুড়ি আম্মু হয়ে দিবেন, সেদিন নিব। সেদিন এর থেকে 10 গুণ দামি উপহার দিলেও নিব, দাবি করে নিব। কিন্তু আজকে আমি নিতে পারবো না। ক্ষমা করবেন, হাত জোর করে ক্ষমা চাইছি। ক্ষমা চাইতে হবে না। এই তেজ আমার ছেলের বইয়ের মানায়। মেঘ খানের বইয়ের মুখেই এ কথা শোভা পায়। বলি কণিকা কবিরের রুমের দিকে পা বাড়ালো। কবিরের চোখ বন্ধ করে রকিং চেয়ারে বসে আছে। কণিকা দরজায় এসে দাঁড়ালো। ঘরটার দিকে তাকিয়ে দেখলো ঘরটা আজও তেমন আছে যেমনটাও রেখে গিয়েছিল, কেবল ওর ছবিগুলোই নেই। অবশ্য কবিরের কোনো ছবিও নেই। কণিকা কেবল রুমে ঢুকতে নেবে তখন কবির বাধা দিল। ওখানেই দাঁড়াও, এটা খানবাড়ির চৌকাট নয়, যে নয় সেই প্রবেশ করবে। এটা আমার বেডরুম। এখানে আমি আমার পরিবার ছাড়া কাউকে ঢোকার পারমিশন দিই না। কিছু কথা ছিল। নীর মেরিনকে আলাদা করো না প্লিজ। ছেলেটা মেরিনকে অনেক ভালোবাসে, অনেক বেশি। আলাদা করার দায়ভার চৌধুরীরা নিয়েছে, তাই আমরা আর সেই কাজ করি না। আর তোমার ভাতিজা কতটুকু ভালোবাসে তা জানা হয়ে গেছে। বৃষ্টির রাতে সে নিজের স্ত্রীকে বাবার কথায় বের করে দেয়। সে কতটা ভালোবাসতে পারে তা আর বলার প্রয়োজন রাখি না। যাকে সেটা বড় কথা নয়। আমার মেয়ে ওকে ভালোবাসে, সেটাই যথেষ্ট। আমার মেয়েকে অনেক কিছু সহ্য করেছে, তাই আর কোনো কষ্ট আমি ওকে পেতে দেব না। নীর ওর সাথে থাকবে, না হলে পরকালে চলে যাবে। যে নীরকে মেঘ নীলার থেকে বেশি স্নেহ করতে, সেই নীরকে মেরে ফেলার কথা বলতে বুক কাঁপলো না? আজকাল কোনো কাজই আমার বুক কাঁপে না। 25-26 বছর আগের কথা। তখন চোখে মিথ্যা ভালোবাসার কালো কাপড় বাঁধা ছিল, তাই শত্রুর বোনকে বউ করে ঘরে তুলেছিলাম। নিজের সুখের কবর নিজেই খুঁড়েছিলাম। ভুলিয়ে গিয়েছিলাম যে রক্ত কথা বলে। অপরাধ কি আমার ছিল? ধোকা কি আমার ছিল? তোমরা তো মহান চৌধুরী, তোমারে কি কিছু করতে পারবো? এখানে এসেছিলাম নীর মেরিন সম্পর্ক বাঁচানো নিয়ে কথা বলতে, কিন্তু যে ভালোবাসার সম্পর্ক কি সেটাই জানে না, তার সাথে কথা বলাই বেকার। বলি কণিকা নিচে নেমে এলো। দেখে মেঘ এসে পড়েছে। কণিকাকে দেখে মিজাজ বিগড়ে গেল। অধরা, চৌধুরী বাড়ির মানুষে বাড়িতে ঢুকেছে কার অনুমতিতে? কোন সাহসে আমার বাসায় ঢুকেছে? কেন ঢুকেছে? ওর সাথে এমন আপনার সাথে কথা বলছি? নো রাইট, সো কিপ ইউর মাউথ শাট আউট। মানুষের কথা বলা পছন্দ না আমার। বলো অধরা। কবির ফয়সাল খানেরই ছেলে তুমি, বাবার মতো ইলজিক্যাল। গর্ববোধ করি, কারণ আমি কবির ফয়সাল খানের ছেলে। জানি না আগের জন্ম পরের জন্ম আছে কিনা। যদি থেকে থাকে তবে আগের 7 জন্মের পাপের ফলস্বরূপ আপনার মতো মা পেয়েছি। আমার কি মনে হয় জানেন, আমার বাবার উপর আপনি এবং আপনার পরিবার এমনি এমন অভিযোগ করেননি। হয়তো আপনার কোনো অপরাধ আড়াল করতেই আমার বাবাকে চরিত্রহীনের ট্যাগ লাগিয়েছিলেন। হয়তো আপনার ওই চরিত্রের দোষ ছিল। আপনার চরিত্রের কথাটা শেষ করতে না করতে কবির এসে মেঘকে ঠাস করে একটা থাপ্পড় মারল। সে সরি টু হার। বাবা, I said say sorry to her. Don't you hear me? I said say sorry to her. She is your mother. Say sorry to her. আই এম সরি। আমার আর ওর মাঝে কথা বলার রাইট তোমাদেরকে কে দিয়েছে? ডোন্ট ইন্টারফেয়ার প্লিজ। ছোটোর মতোই থাকবে, বুঝেছো? আর কখনো যেন আমাদের মধ্যে নাক না গলাতে দেখি, বুঝেছো? বলেই কবির বেরিয়ে গেল। কণিকা অবাক হয়ে গেল। মেরিন ভেতরে ঢুকেছে আর ভাবছে, ইস, এখন ভেতরে ঢুকলেই তো ভাবি লেগ পুল করা শুরু করে দিব। এই নীরটাও না 1 নাম্বার অসভ্য বর্বর ছোট লোক, গুন্ডা বদমাইশ। ধ্যাত, ভালো লাগে না।
মেরিন ভেতরে ঢুকলো, ঢুকে বুঝতে পারলো যে বাসার পরিবেশ বেশ গরম। অধরার মুখটা ভারী। মেরিন অধরার কাছে গেল, অধরার সবটা বলল। কি হয়েছে ভাবি, তোমাকে এমন লাগছে কেন? কি হয়েছে? কিছু না। কিছু না বললেই হবে, বলো তো কি হয়েছে? এত কিছু হয়ে গেল। ও তার মানে নীর জানতো যে ওর ফুপ্পি আমাদের বাসায় আসবে, আর তাই ও আমাকে কালকে আসতে দেয়নি। নীর কাকে ফোন করছো? নীরকে। হ্যালো ম্যাডাম, এখন থেকে কি মিস করতে শুরু করলে? হুম। সবকিছুর একটা লিমিট থাকে নীর, তুমি সত্যিটা জানতে, আর তাই তুমি ইচ্ছা করে আমাকে নিয়ে গিয়েছিলে। হ্যাঁ, তোমাকে ইচ্ছা করে নিয়ে গিয়েছিলাম, কিন্তু তুমি কোন সত্যির কথা বলছো? একদম নাটক করবে না। আমি জানি তুমি আমাকে নিয়ে গিয়েছিলে কারণ তুমি জানতে যে তোমার ফুপ্পি এ বাড়িতে আসবে। ফুপি ওই বাসায় গিয়েছিল? তোমার নেতা না হয়ে অভিনেতা হওয়া উচিত ছিল। এই মেয়ে সব কিছুতে আমাকেই দোষ দিবে। কেন একটা নীড়ের উপর ঝাড়লে বলো তো? ও নাও তো জানতে পারে। ও সব জানে, সাধু সন্ন্যাসী সেজে থাকে। হয়েছে অনেক রাগারাগি। এখন বলো তো, কালকে সারাদিন সারা রাত কি করে কাটালে? হুম, ডোন্ট সে যে ঝগড়া করেছো। ভাবি স্টপ ইট। ভাইয়া কোথায়? কাল থেকে রেগে রুমে বসে আছে। আচ্ছা, বাবার থাপ্পড়ে কেউ এমন রিয়েক্ট করে? ভাবি ভাইয়ার রাগের কারণটা বুঝি। যাই হোক, ভাইয়ার খাবারটা দাও। তুমি মেঘের জন্য খাবার নিয়ে যাবে? হুম। মেরিন থ মেরে বসে আছে রাগের মাথায়। কণিকাকেও ওগুলো বলে ওর নিজেরও খারাপ লেগেছে, কিন্তু বাবার থাপ্পড়ে বড্ড অভিমান হয়েছে। দেখলে তো, যখন ঘটনা নিজের সাথে ঘটে তখন কেমন লাগে। মেনে নেওয়া যায় না বাবার কোনো কথা, হোক না সেটা ভালো। আসলে ভাইয়া সবার তো মা বাবা দুজনেই থাকে, কিন্তু আমাদের কাছে শুধু বাবা ছিল, তাই বাবার চোখ গরম করাও মেনে নেওয়া কষ্টকর। দেখি হা করো। মেঘ একটু খাবার হাতে নিয়ে মেরিনের মুখের সামনে তুলে ধরল। আগে তুমি হা করো। মেঘ আগে মেরিনকে খাইয়ে দিল, এরপর মেরিন মেঘকে। ভাইয়া ইটস পে ব্যাক টাইম। পে ব্যাক টাইম? চৌধুরীরা আমাদের যা দিয়েছে তা ফেরত দিতে হবে। নেহাল আহমেদ চৌধুরী অসুস্থ হয়ে পড়লে? যতদূর আমি জানি নিহাল বাবা কখনো অন্যায়ের সাপোর্ট করে না, আর নাহিদ আহমেদ চৌধুরীকে এবার তার সকল অন্যায়ের জবাব দিতে হবে। কি করবে তুমি মিষ্টি বাচ্চা? এক্সপোজ। এক্সপোজ? এক্সপোজ। মিষ্টি বাচ্চা, বাদ দাও এগুলো। আমি চাই তুমি হ্যাপি থাকো, আর তোমার হ্যাপিনেস আছে নীরের মধ্যে। ভাইয়া নাহিদ আহমেদ চৌধুরীর জন্য সবকিছু নষ্ট হয়েছে, এবার তার পালা। আমেরিকান সেন্টার তো তিনি, তার কাহিনী টেলিকাস্ট করা হবে বিবিসি ওয়ার্ল্ডে। কেড়ে নেব তার পাওয়ার। মিষ্টি বাচ্চা, বোনের সংসার ভাঙার অপরাধী তো আর তার পাওয়ার চলে যাবে না, তাই না? সেটা নাই যেতে পারে, বাট কিছু মশলাদার মিক্স করলে তো যেতেই পারে। না গেলেও খুঁটি নড়বড়ে তো হবেই। তুমি এই কথা বলছো? হ্যাঁ বলছি, রাজনীতিতে যোগ দিচ্ছি তো চিন্তা ভাবনাও তো রাজনীতিবিদদের মতোই হবে। কূটনীতি অবলম্বন তো করতেই হবে। রাজনীতিকে কেন বারবার ভুল বোঝো বলো তো? ভুল না ভাইয়া, এবার একদম ঠিক বুঝেছি। আসছি। নীর ঠিকই বলেছিল, মেরিন রাজনীতির দফা রফা করে দেবে। ফুপি ওই বাসায় কেন গিয়েছিল? নিশ্চয়ই ঝামেলা হয়েছে। মেরিন যথেষ্ট ক্ষেপে আছে, ক্ষেপে গিয়ে কোনো ভুলভাল কাজ না করে ফেলে। টিটু, এই টিটু। ডাকছিলে ছোট ভাইয়া? চাচ্চু কি করে রে? ভিডিওর কনফারেন্সে না তুমি না বললে যে আমরা যেন কয়েকদিনের মধ্যে ব্যাক করি, তাই বাবা এখানে থেকে কনফারেন্স করছে। ওকে, কখন শেষ হবে? 12টায়। ডিনার করেছিস? হ্যাঁ ভাইয়া। যা ঘুমিয়ে পড়। গুড নাইট ভাইয়া। 12টা পর চাচ্চু আসবো? হ্যাঁ আয়। কি হলো চাচ্চু, তোমার মুখ এমন লাগছে কেন? কিছু মানে? চাচ্চু বলো। আসলে আমার পিএ কল করেছিল, 3টা জরুরি ফাইল মিসিং, অনেক গোপন তথ্য ছিল সেগুলোতে। সেগুলো মিসইউজ করে আমাকে ডিফ্রেম করা, পাওয়ারলেস করার সময় ব্যবহার হবে। তুমি কি কোনো অন্যায় কাজ করেছো? তো কি মনে হয়? আমার চাচ্চু কখনো কোনো অন্যায় করতে পারে না। কার বা কাদের এত ক্ষমতা থাকতে পারে আমার অফিস থেকে ফাইল চুরি করার? চিন্তা করো না, কিচ্ছু হবে না। আচ্ছা বাদ দে, কিছু বলার ছিল তোর। না চাচ্চু, তোকে আমি বড় করেছি নিজের মনের মতো করে। তুই যদি আমার অনুভূতি বুঝিস তবে আমি বুঝতে পারবো
বল কি বলবি। চাচু আই ট্রাস্ট ইউ, তবু শেষবারের মতো একটা প্রশ্ন করছি। ফুপি আর মিস্টার খানকে আলাদা করার জন্য তুমি কিছু করনি তো? তোমার মুখের কথাই আমার জন্য যথেষ্ট, প্লিজ বলো। আমি কখনো চাইনি কবির কণিকার বিয়েটা হোক, মেনে নেওয়ার চেষ্টা করি, কিন্তু কবির ওর যে রূপ আমার সামনে বারবার তুলে ধরতো সেটা অন্যের সামনে আড়াল করত। তাই আমি ওর মুখোশ খোলার চেষ্টা করি, সফলও হই। বিশ্বাস কর, আমি কোনো মিথ্যা বলিনি। কোনো ভাই চায় বোনের সুখে সংসার ভাঙতে, আর কণা তো আমার কলিজার টুকরা। চোখের সামনে বোনটা আমার জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়ায়। বুকের ভেতর অনেক জ্বালা পোড়া হয় রে, অনেক জ্বালা পোড়া হয়। আমি আমার জবাব পেয়ে গিয়েছি, কথা দিচ্ছি সব ঠিক করে দিব, জাস্ট কয়েকটা দিনের অপেক্ষা। দিন রাতে নীর বউ পেয়েছি কপাল গুনে, সব কিছুতে আমাকে দোষ দিবে, ফোন তুলছে না, ভুলই বোঝে আমাকে। কটা বাজে? 9:27। যাবো একবার খানবাড়িতে, ওখানে গেলে কোনো সিন ক্রিয়েট হলে হবে। ভালো লাগছে না কিছু। 22 তারিখ অনেক বড় একটা দিন, চলো নীর। আফটার অল ওইটা তোর শ্বশুরবাড়ি, হাতে করে কি কিছু নিয়ে যেতে হবে? রেবা খালামণির বাসায় তো নিতাম, এখানে নিলে ওরা ছুঁড়ে ফেলে না দেয়, এটা ভেবে যে আমি কিছু মিক্স করেছি। পৌঁছালো খান বাড়িতে। ওকে ঢুকতে দেখে কবির মেঘ অধরা অবাক হলো। তুমি হঠাৎ এখানে কেন এসেছো? হোয়াইট, নীর ভেতরে আসো। নীর ঢুকলো। এত কিছু আনার কি প্রয়োজন ছিল? কোথায় এত কিছু? বসো। মিস্টার খানের পা ধরে সালাম করতে হবে? শ্বশুর হয়তো কনফিউজিং, কিন্তু বাবা ছেলে দুইজন দুই দিকে মুখ করে বসে আছে কেন? থাকুক, আমার কি? এদের গন্ডগোলে তো আর চৌধুরী পরিবার দায়ী হবে না। তুমি এত রাতে এখানে? কিছু কাজ ছিল। মেরিন কোথায়? তোমাকে বলবো কেন? ওপরে ওর রুমে আছে। বাবা ছেলে দুজন একসাথেই জবাব দিল। এরপর রেগে দুইজন দুইজনের দিকে তাকালো। নীর মনে মনে, পাক্কা ঘাপলা আছে, থাকুক, আমি আমার বউয়ের কাছে যাই। ওপর গিয়ে ডানে গিয়ে ওর রুম পাবে। জি ভাবি, থ্যাংক ইউ। মেরিন ল্যাপটপে কাজ করছে, তখন নীর নক না করে হনন করে রুমে ঢুকে গেল। আওয়াজ পেয়ে মেরিন মাথা তুলে দেখে নীর। নীরকে দেখে দ্রুত ল্যাপটপ অফ করে দিল। নীর খেয়াল করলো, তুমি আমাদের বাসায় কি করছো? নিজের ফুপ্পিকে পাঠিয়ে বাবা আর ভাইয়ার মধ্যে ঝামেলা সৃষ্টি করে শান্তি পাওনি? সব কিছুতে আমাকে দোষ দেওয়ার বাজে স্বভাব হয়ে গিয়েছে তোমার। ফুপি যে এখানে আসবে সেটা আমি জানতাম না, আর জানলে আসতে দিতাম না। নিজের পাকা ধানে মই দেওয়ার কোনো ইচ্ছাই আমার নেই। এখানে এসেছো কেন? তোমাকে দেখতে এসেছি বললে তো আর বিশ্বাস করবে না, তাই অন্য কিছুই বলি। তুমি চলে যাও, তোমাকে দেখে আমার ভীষণ রাগ হচ্ছে। তাহলে ঠিক আছে। কথা বলতে বলতে নীর মেরিনের ল্যাপটপের কাছে গিয়ে ওটার উপর হাত রাখতে মেরিন সেটা মেরে নিয়ে নিল। ইন্টারেস্টিং, গোপন কাজ করি তো আমি, তুমি তো প্রকাশ্যে করো। তাহলে আজকে কি আড়াল করছো? তোমাকে বলার প্রয়োজন বোধ করছি না। আড়ালে আবডালে কাজ তোমাকে মানায় না, ওটা আমার উপরই ছেড়ে দাও। বড় কিছু প্রকাশ করার জন্য ছোট কিছু আড়াল আমি বরাবরই করে এসেছি, জানো না বুঝি? তোমার এই প্রশ্নেই তুমি আমাকে উত্তর দিয়ে দিয়েছো। গুড নাইট অ্যান্ড হোয়াট? নীর ঠুস করে মেরিনকে কিস করে দিল। আই লাভ ইউ। মেরিন ছোট ছোট চোখে তাকিয়ে আছে। এভাবে না তাকিয়ে আই লাভ ইউ টু তো বলতে পারতে। আই হেট ইউ। থ্যাংক ইউ, আসছি। তবে যাবার আগে একটা কথা বলে যাচ্ছি, মেরিন দেখতে গেলে আমরা দুইজনই দুইজনের অপরাধী। হ্যাঁ, সেদিন তোমাকে আমি আটকাইনি, বাধা দেইনি, তোমার সাপোর্ট করিনি। ভুল ছিল আমার পরিবার দ্বারা তুমি অপমানিত হয়েছো। কোথাও না কোথাও তোমারও ভুল ছিল, আমি জানি তুমি সেটা মানো। কিন্তু আমি আমার পরিবার এবং দেশের কোটি কোটি মানুষের দ্বারা অপমানিত হয়েছিলাম বিনা দোষে। অভিমান আমিও করেছিলাম, কিন্তু আমি তোমার দিকটাও বোঝার চেষ্টা করেছি। একটু সময় লেগেছিল অভিমানটা পড়তে, কিন্তু পড়েছিল। ভালো দুজনই বেসেছি। পার্থক্য কেবল এটাই, বিয়েটা আমি শুরু থেকেই মেনেছি আর তুমি মানোনি। আমি সম্পর্কটা টিকিয়ে রাখতে চেয়েছি আর তুমি ভাঙার। বলে নীর চলে গেল। নীর যাবার পর মেরিন নীরের বলে যাওয়া কথাগুলো ভাবতে লাগলো, কিন্তু নিজের বাবার সাথে হওয়া অন্যায় আর নীরের উপর অভিমানের জন্য নিজের রাগটাকে প্রাধান্য দিল। কি বলছেন কি স্যার? মেরিন ম্যামকে কিডন্যাপ করতে হবে? হ্যাঁ। কিন্তু কেন স্যার? কারণ মেরিন মোটামুটি সকল প্রস্তুতি নিয়ে নিয়েছে চাচুকে এক্সপোজ করার। কি বলছেন কি স্যার?
হ্যাঁ, এই মেয়েটার মাথায় সবসময় এক্সপোজ কথাটাই ঘোরে। ওর নাম মিস সংজ্ঞা দিয়ে মিস এক্সপোজ দিলে ভালো হতো। এখন যদি ওকে আমি না আটকাই তবে আবার নতুন করে ঝামেলা শুরু হবে। কিন্তু স্যার ম্যামকে কিভাবে কিডন্যাপ করব? এখন তো ম্যামের চারদিকে বডিগার্ডসদের ভিড় থাকে। কালকে শুক্রবার, মহারানী কালকে বাইতুল মোকাররমে নামাজ পড়তে যাবে, সেখান থেকে তুলে নিবে। নামাজ পড়ার পর ওকে স্যার। কিডন্যাপ না করলে কিন্তু বিপদ, আর করাটাও বিপজ্জনক, খুব সাবধান। ওকে স্যার। কালকে ম্যাডামকে কিডন্যাপ করানোর জন্য ভবিষ্যতে যে আমার কপালে কী আছে কে জানে, আমার কপালে কী আছে কে জানে। এখন বাসায় যাই। পরদিন পিটার মেরিনকে কিডন্যাপ করলো, আর নীরের কথা মতো মেরিনের মোবাইল থেকে কবিরের টেক্সট করে দিল যে আজকে ফিরবে না। কি হলো, কথাটা শুনে তুমি এত অবাক হলে কেন? না বাবা, কিছু নাই, এমনি। মেরিন আজকে ফিরবে না কেন? কালকে তো প্রোগ্রাম শ্যুট করার কথা, হয়তো সেই কাজেই গিয়েছে। কিন্তু মনটা এমন কুটাকছে কেন? সামথিং ইজ রং, কিছু একটা ঘটতে চলেছে, কিন্তু কি? পরদিন মেরিন ফিরল না, মেঘ চিন্তায় পড়ে গেল। কোথায় যাচ্ছ? চৌধুরী বাড়িতে। কেন? মিষ্টি বাচ্চার জন্য। মানে হলো এই যে আজকে নাহিদ আহমেদ চৌধুরীকে স্পোজ করার সমস্ত প্রস্তুতি নিয়ে ফেলেছিল, কিন্তু কালকে হুট করে গায়েব। আমি শিওর যে পেছনে নীরই আছে। সবকিছুতে নীরকে দোষ দেওয়া কি ঠিক? নীরের ধূর্ততার সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। যাচ্ছ যাও, কিন্তু ভুলে যেও না ওটা তোমার দুই বোনেরই শ্বশুর বাড়ি। এক বোনের জন্য অন্য বোনের সংসার নষ্ট করো না। আই ডোন্ট কেয়ার। সবার আগে আমার কাছে আমার মিষ্টি বাচ্চা। এত স্নেহ এতদিন কোথায় ছিল? এতটা কষ্ট কেন দিয়েছিলে বলো? সেদিনও যা করছিলাম ওর জন্যই করছিলাম, চাইনি একই মানুষের হাতে আমার দুই বোনের জীবন নষ্ট হোক। আসছি। শোনো, ওখানে খুব বেশি ঝামেলা করবে না, তুমি কিন্তু একা। আপনি হঠাৎ এখানে? অল ওকে? মিষ্টি বাচ্চা কোথায়? মেরিন কোথায় সেটা আমি কি করে জানবো? নাটক করবে না নের, ভালো মতো বলো আমার বোন কোথায়? কোথায় গুম করে রেখেছো ওকে? টেল মি। 1 মিনিট, আমার নিজের বউকে আমি কোন দুঃখে গুম করব? কারণ তোমরা চৌধুরীরা সব পারো, সব। বলো মেরিন কোথায়? আমি বলতে পারবো না, সব কিছুতে আমি কেন প্রশ্নবিদ্ধ হই? সেটা তুমিই ভালো জানো। নীর, তোমার কাছে 6 ঘন্টা সময় আছে আমার বোনকে ফিরিয়ে দেওয়ার বা খুঁজে বের করার, না হলে সারা ঢাকা শহরের বুকে আগুন জ্বলবে, সব কিছু আমি জ্বালিয়ে দেবো, ধ্বংস করে দেবো। মাইন্ড ইট। বলে মেঘ বেরিয়ে গেল। না, 22শে জুলাই এর আশায় থাকা যাবে না, না হলে এই মেঘ খান যা তা করতে পারে। কোনো বিশ্বাস নেই এই মেঘ খানকে। 2 ঘন্টা পর। এভাবে তাকিয়ে আছো কেন? হাতটা খোলো। মাথা খারাপ? তোমার হাত খুলে শেষে বউয়ের হাতে মৃত্যুবরণ করি? তুমি এতটা নিচে নামতে পারো নীর? হ্যাঁ পারি। 22শে জুলাই পর্যন্ত সব স্বাভাবিক হলে কোনো ঝামেলাই হতো না, কিন্তু তুমি সবটা ঘেঁটে দিলে। এক্সপোজ ভূত তোমার ঘাড়ে আবার চেপেছে, তাই তোমাকে কিডন্যাপ করাতে হলো। আমি তোমার চাচ্চুকে বরবাদ করে দিব। আমার চাচ্চু? তোমার ছোট মামা? আমার কোনো মামা নেই, যেখানে মাই নেই সেখানে মামা কি করে হবে? এই টপিক নিয়ে তর্কের অবসান শীঘ্রই ঘটবে। তার আগে তুমি তোমার ভাইয়াকে বলো যে তুমি ঠিক আছো, আর বলো যেন তোমার বাবা আর ভাবিকে নিয়ে যেন এখানে আসে। কেন, ওদেরকে কি বন্দি করবে? হ্যাঁ, নাও বলো। বলবো না, আমি কিচ্ছু বলবো না, শুনেছো? দেখো আর 4 ঘন্টা বাকি। 4 ঘন্টার মধ্যে তোমার ভাইয়ার সামনে তোমাকে দাঁড় না করাতে পারলে সারা ঢাকা শহরে আগুন জ্বলবে। নো ওয়ান্ডার কে জ্বালাবে। সো প্লিজ। আমি বলবো না। তুই কি চাও না তোমার বাবা নিরপরাধী অপ্রমাণিত হোক? না, চাই না, কারণ আমি জানি যে আমার বাবা নির্দোষ। তুই না হয় জানো, কিন্তু বাকিদেরও তো জানা জরুরি, তাই না? না, কাউকে আমি অতটা যোগ্যই মনে করি না যে আমার বাবার নির্দোষ হওয়ার প্রমাণ তাকে দিব। তুমি কি চাও তোমার বাবা বিরহনে পৃথিবী ছেড়ে চলে যাক? তুমি তো বলেছিলে যে তোমার বাবা আমার ফুপিকে আজও অসম্ভব ভালোবাসে। তাহলে দেখো, কখনো আমি তোমাকে বলিনি যে বিশ্বাস করো, কিন্তু আজকে প্রথম আর শেষবারের মতো বলছি, প্লিজ ট্রাস্ট মি। মেরিন মেঘের সাথে কথা বলল, নীরও চৌধুরীদেরকে আসতে বলল। দেখুন মিস্টার খান, আপনার ছেলের কর্মকাণ্ড ভালো করে দেখুন। সবাই যদি কিছু সময়ের জন্য একটু চুপ থাকো তাহলে সবার সব জবাব এমনিতেই পেয়ে যাবে। গিভ মি সাম মোমেন্ট। পিটার, তাপস আর সেই মেয়েকে নিয়ে হাজির হলো। বড়রা সবাই অবাক হলো। ইনি হচ্ছেন প্রফেসর তাপস, চাচ্চু আর ফুপার ক্লাসমেট, ফুপার বেস্ট ফ্রেন্ড। আর ইনি হলেন ম্যাডাম এলিজা,
চার কোনো অপরাধ নেই, তবু ভিলেন হয়ে আছেন সবার জীবনে। স্টুডেন্ট লাইফে চাচ্চু এবং ফুপা দুজনেই লাইক করতো, জাস্ট লাইক। বয়সের দোষ যেটাকে বলে। যাই হোক, আমি চাই তাপস স্যার সবটা বলুক। তাপস নিজের তরফ থেকে জানা সব সত্যটা বলে দিল। আবার সবাই অবাক হলো।